আসসালামু আলাইকুম। এবিসি আন্তর্জাতিক খবরে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরেই বিস্তারিত। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি। এরপরে চীনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কা মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার। জানিয়ে দিব এবার ভারতকে হতাশ করল নেপাল। এরপরে পার্লামেন্টে অনাস্থা ভোটে সরকারের পতন, নতুন সংকটে ফ্রান্স। এবং সবশেষে জানাবো ইউক্রেন যুদ্ধে শীতকালকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া, বলছে ন্যাটো প্রধান। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এবারে জানাবো বিস্তারিত। গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি। ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বৃহস্পতিবার এক প্রতিবেদনে লন্ডন ভিত্তিক মানবাধিকার সংগঠনটি একথা জানায়। গত কয়েক মাস ধরে বিভিন্ন ঘটনা ও ইসরায়েলি কর্মকর্তাদের বক্তব্য বিশ্লেষণের ভিত্তিতে তারা এমন উপসংহারে পৌঁছেছে বলে জানিয়েছে অ্যামনেস্টি। তবে ইসরায়েলি নেতারা বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছেন। ইসরায়েলের দাবি তারা আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল। দেশটি আরও বলেছে 2023 সালের 7 অক্টোবর গাজা উপত্যকা থেকে হামাসের আন্তঃসীমান্ত হামলার পর তাদের নিজেদের সুরক্ষা নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার অধিকার আছে। অ্যামনেস্টির প্রতিবেদনের বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি কর্মকর্তাদের প্রতিক্রিয়া জানতে পারেনি রয়টার্স। 14 মাস আগে ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলের হিসাব অনুসারে এ হামলায় 1200 মানুষ নিহত হয়েছেন, 250 জনকে জিম্মি করা হয়। হামলার জবাবে একই দিন থেকে গাজা উপত্যকায় হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 44,400 জনের বেশি মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ট দ্য হেগে সাংবাদিকদের সামনে প্রতিবেদনটি উপস্থাপন করেছেন। তিনি বলেন, উপসংহারটি হালকাভাবে, রাজনৈতিকভাবে ও অগ্রাধিকারমূলকভাবে নেওয়া হয়নি। চীনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কা মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব একটা ভালো অবস্থায় নেই। এ পরিস্থিতিতে যে কোনো সময় যুদ্ধে জড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান। এ আশঙ্কায় প্রতিরক্ষা মজুদ বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। গতকাল বুধবার সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি বক্তব্য রাখতে গিয়ে জ্যাক সালিভান বলেন, ঈশ্বর না করুন আমরা চীনের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে জড়িয়ে না পড়ি। চীনের মতো একটি সামরিক শক্তির সঙ্গে যুদ্ধে আমাদের গোলাবারুদের মজুদ দ্রুত ফুরিয়ে যাবে। এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। 20 জানুয়ারি প্রশাসনে বসতে যাওয়া ট্রাম্পকে দীর্ঘমেয়াদী পদক্ষেপের আহ্বান জানিয়ে সালিভান বলেন, ইউক্রেনের যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে প্রতিরক্ষা সরঞ্জামের উৎপাদন বাড়াতে হবে। তিনি আরও বলেন, একটি পরিপূর্ণ প্রতিরক্ষা শিল্প ভিত্তিক গড়ে তোলার জন্য সংঘাত চলাকালে পুনরুৎপাদনের সক্ষমতা গুরুত্বপূর্ণ। কেবল যুদ্ধের আগে নয়, বরং যুদ্ধ চলাকালীনও অস্ত্র সরঞ্জাম তৈরির সক্ষমতা থাকতে হবে। সালিভান যুদ্ধ বা জরুরি পরিস্থিতিতে দ্রুত গোলাবারুদ সংগ্রহ ও বিতরণের জন্য বাইডেনের প্রস্তাবিত তহবিলটি চালু রাখতে কংগ্রেস ও ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানান। বছরে $50 কোটি এই তহবিল থেকে পেন্টাগনকে প্রতিরক্ষা মজুদ পরিপূর্ণ রাখতে এবং যুদ্ধকালীন সময়ে সহায়তা করা হবে। পরবর্তী প্রশাসনে প্রতিরক্ষা বাজেটের আকার নিয়ে বিতর্ক হতে পারে বলে মনে করেন সালিভান। তিনি বলেন, স্নায়ুযুদ্ধের পরে যুক্তরাষ্ট্র কোনো প্রতিদ্বন্দ্বী শক্তি দেখেনি, তাই সামরিক শিল্প ভিত্তি শক্তিশালী করার প্রচেষ্টা অব্যাহত রাখা জরুরি। এবার ভারতকে হতাশ করল নেপাল। সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়ার কোনো দেশের সঙ্গেই সম্পর্ক ভালো যাচ্ছে না ভারতের। পাকিস্তান তো চিরশত্রু, এছাড়া নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কার সঙ্গেও দিল্লির সম্পর্ক নষ্ট হয়েছে আগেই। সর্বশেষ অজনপ্রিয় হাসিনাকে দিয়ে বাংলাদেশকে 1.5 দশক ধরে কবজা করে রেখেছিল দেশটি। কিন্তু গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনার পতনের পর এক প্রকার উন্মাদ হয়েছে নয়াদিল্লি। একের পর এক বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডে সরাসরি ইন্ধন দিচ্ছে ভারত ও দেশটির গণমাধ্যম। এ নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে যখন উত্তেজনা চলছে, তখন ভারতকে আরও হতাশ করল নেপাল। বুধবার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে চীনের সঙ্গে একটি কাঠামোগত চুক্তি সই করেছে নেপাল, যা নেপালে চীনের প্রভাব বিস্তারের পথ সুগম করেছে। বেইজিং এর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI এর অংশ হওয়ার জন্য কাঠমান্ডুর জন্য প্রাথমিক বোঝাপড়ার 7 বছর
পর এই নতুন চুক্তি প্রকল্পে যোগ দিল নেপাল। এতে বলা হয়েছে নেপালি প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সোমবার থেকে বেইজিংয়ে 4 দিনের সফরে রয়েছেন। জুলাই মাসে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর। ঐতিহ্য ভেঙে তিনি প্রথম সফরের জন্য নয়াদিল্লিকে না বেছে শি জিনপিং এর সাথে ঘনিষ্ঠতা এবং চুক্তি চূড়ান্ত করতে চীনকে অগ্রাধিকার দিয়েছেন। 2017 সালে নেপাল ও চীন BRI প্রকল্পের জন্য একটি প্রাথমিক চুক্তি করেছিল। চীনের এই উদ্যোগে বিশ্বব্যাপী অবকাঠামো ও বাণিজ্যিক সংযোগ স্থাপনের লক্ষ্য নিয়ে কাজ করে। তবে বিগত 7 বছরে কোনো প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়ন হয়নি, কারণ চুক্তির কাঠামো নির্ধারণ করা যায়নি এবং নেপালের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্যের অভাব ছিল। পার্লামেন্টে অনাস্থা ভোটে সরকারের পতন, নতুন সংকটে ফ্রান্স। পার্লামেন্টের নিম্নকক্ষে অনাস্থা ভোটে হেরে গেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের। ফলে সরকার প্রধানের পদে নিয়োগ পাওয়ার মাস তিনেকের মাথায় সরে যেতে হচ্ছে তাকে। কিছুদিন ধরেই ফ্রান্সের রাজনৈতিক অচল অবস্থা চলছিল। এতে চাপে ছিল মিশেল বার্নিয়ের সরকার। দেশের পরবর্তী জাতীয় বাজেট পাশ করানো নিয়ে এই সংকট আরও জটিল হয়ে ওঠে। এক পর্যায়ে বিরোধী আইন প্রণেতারা সরকারের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব তোলেন। সেই ভোটে সরকার ধরে রাখতে পারেনি মিশেল। 577 জন এমপির মধ্যে 331 জন তার বিপক্ষে ভোট দিয়েছেন। ফলে ভেঙে পড়েছে সরকার। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে হবে মিশেল বার্নিয়ারকে। মিশেল বার্নিয়ার ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোপন্থী রাজনীতিবিদ। তার নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল তা ছিল ম্যাক্রোপন্থী সরকার। বুধবারের ভোটের পর বামপন্থী দলগুলি ম্যাক্রোর পদত্যাগ দাবি করতে শুরু করেছে। তাদের বক্তব্য, এই ভোট থেকে পরিষ্কার ম্যাক্রোর প্রতি ও পার্লামেন্টের সমর্থন নেই। গত 5 সেপ্টেম্বর মিশেলকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছিলেন ম্যাক্রো। 1985 সালে পঞ্চম রিপাবলিক তৈরি হওয়ার পর এই প্রথম এত কম সময় কোনো প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকলেন। ফরাসি পার্লামেন্টে এক কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। কোনো ব্লকের হাতেই সরকার গঠনের মতো যথেষ্ট শক্তি নেই, যার ফলে পার্লামেন্ট হাং হয়ে গেছে। এদিকে গরমের আগে আবারও নির্বাচনও সম্ভব নয়। এই পরিস্থিতিতে যেই ক্ষমতায় আসবে তার অবস্থা মিশেলের মতো হবে। আস্থা ভোট হলে তাকে ক্ষমতা থেকে সরে যেতে হবে, অর্থাৎ সকলকেই সংখ্যালঘু সরকারের দায়িত্ব নিতে হবে। ইউক্রেন যুদ্ধে শীতকালকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া, বলছে ন্যাটো প্রধান। ন্যাটো প্রধান মার্ক রুট মঙ্গলবার বলেছেন তিনি আত্মবিশ্বাসী যে আগামী মাসগুলোতে মিত্ররা ইউক্রেনকে যে সামরিক সহায়তা সরবরাহ করতে পারে তা সরবরাহ করা হবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, রাশিয়া আবার ইউক্রেন যুদ্ধে শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের সাথে আলোচনার আগে রুট ব্রাসেলসে সাংবাদিকদের বলেন, ইউক্রেনের জ্বালানি অবকাঠামো রাশিয়ার আক্রমণ থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনীয় বাহিনীর রয়েছে, তা নিশ্চিত করাই হলো অগ্রাধিকার। ইউক্রেন যুদ্ধের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীরা ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতি নাশকতা ও সাইবার অপরাধ সহ রাশিয়ার সহিংস কর্মকাণ্ডের ক্রমবর্ধমান অভিযান নিয়েও আলোচনা করেছেন। মঙ্গলবার ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, তারা সাম্প্রতিক রাতভর চালানো 50টি ড্রোনের মধ্যে 29টি গুলি করে ভূপাতিত করেছে। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, চেরনিহিভ, ডনেটস্ক, খার্কিভ, খমেলনিৎস্কি, কিয়েভ, মাইকোলাইভ, পোলতাভা, সুমি ও তেরনোপিল অঞ্চলে এসব হামলা চালানো হয়। খার্কিভের কর্মকর্তারা ড্রোন বিধ্বস্ত হয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছেন। অন্যদিকে সুমির কর্মকর্তা বলেন, রাশিয়ার বোমা বর্ষণে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা রাতভর ইউক্রেনের 24টি ড্রোন ও মঙ্গলবার ভোরে আরও 11টি ড্রোন ভূপাতিত করেছে। রাশিয়ার রিয়াজান অঞ্চলের কর্মকর্তারা জানায়, ড্রোনের আঘাতে 4টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এতে কেউ হতাহত হয়নি। মন্ত্রণালয় জানায়, রোস্তভ, ব্রায়ানস্কো, বেলগরদ, ক্রাসনোদার, কুরস্ক ও কালুগা অঞ্চলের আকাশেও ইউক্রেনের ড্রোন ভূপাতিত করা হয়েছে।